আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই দিলওয়ালাকা শহর দিল্লির এক অসাধারণ যাত্রায়। আমার এই ছোট্ট দিল্লি সফর এক মধুর রূপকথার মতো, যেখানে কর্নাট প্লেসের আধুনিকতার ঝলকানি আর পুরোনো দিনের গল্প যেন একই শ্রুতে মিলেছে। ইন্ডিয়ান কফি হাউজের এক কাপ কফিতে যেমন মেলে অতীতের সুরভি ও পুরোনো দিনের মিষ্টি সুর, তেমনি জনপথের রঙিন বাজারও সেখানকার প্রত্যেকটি দোকানে ফুটে ওঠে সংস্কৃতির রং। পালিকা বাজারের অন্তর্গত আলোর খেলা আর জামা মসজিদের এক টুকরো প্রশান্তি, সবকিছু মিলে আমার ভ্রমণ তালিকায় যেন এক অমূল্য স্মৃতি হয়ে রইল। এই যাত্রায় শিখেছি ভিড় আর কোলাহলের মাঝেও লুকিয়ে থাকে শান্তির নীরবতা। পাশাপাশি প্রতিটি স্থানের নিজস্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, আপনার স্মৃতির অ্যালবামে যোগ করবে কিছু অমূল্য ছবি। আর এই যাত্রা ছিল আমার জন্য এক রঙিন গল্পের মতো, আর সেই গল্প আপনাদের সাথে ভাগাভাগি করতে আমি একেবারেই প্রস্তুত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বরাবরের মতো ওয়েলকাম করছি দিল্লির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউস থেকে। ঠিক গত ভিডিওতে যেমনটা বলেছিলাম, ভ্রমণের পুরোটা সময় জুড়েই দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট হাউসেই থাকবো। তো আজকের দিনের ভ্রমণ পরিকল্পনা হলো দিনের পুরোটা সময় নিয়ে দিল্লির জনপ্রিয় 5টি ভ্রমণ স্পট আমরা ঘুরে দেখব। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে এখন খাওয়া দাওয়া শেষ করতে হবে, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আজকেও আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু পল্লব সরকার, সাথে ছোট ভাই সুফলকে নিয়ে আমাদের ভ্রমণ যাত্রা শুরু। এখন যাচ্ছি বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। মূলত আজকেও সবগুলো জায়গা আমরা দিল্লি মেট্রো করে ঘুরে বেড়াবো। তো এখন বর্তমানে অবস্থান করছি বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। দিনের প্রথম যাত্রা কিন্তু এখান থেকেই শুরু, আর এই যাত্রার প্রথম গন্তব্য কর্নাট প্লেস। তাই বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে যেতে হবে রাজীব চক, মূলত সেখানেই কর্নাট প্লেসের অবস্থান। এই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 50 রুপি দিয়ে টিকিট সংগ্রহ করে মেট্রো করে চলে যাব রাজীব চক। আর হ্যাঁ, ইন্ডিয়ান মেট্রো রেলের এই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মেট্রো করে প্রায় আধা ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম রাজীব চক। আর রাজীব চক মেট্রো স্টেশনের এক্সিট পয়েন্ট দিয়ে প্রথমে বের হলে চোখে পড়বে ব্রিটিশ স্থাপত্য শিল্পীর দক্ষতার প্রতীক সাদা রঙের রঞ্জিত স্তম্ভের সারি। তো চলেন প্রথমে সেদিকেই যাওয়া যাক। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য কর্নাট প্লেসে। প্রথমে বলে রাখতে চাই, আপনি যদি ইতিহাস প্রেমিক, খাদ্যপ্রেমিক বা শপিং প্রেমিক হন, তাহলে দিল্লির এই কর্নাট প্লেস আপনার জন্য খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হচ্ছে এই কর্নাট প্লেস। একদিকে ঔপনিবেশিক যুগের স্মৃতি, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া। কর্নাট প্লেস 1933 সালে নির্মিত হয় এবং ডিউক অফ কর্নাটের নামে এর নামকরণ করা হয়। দিল্লির কর্নাট প্লেস, যাকে সংক্ষেপে সিপি বলা হয়, এটি এমন একটি স্থান যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। কর্নাট প্লেসের গঠনটি একটি বৃহত্তাকার আকৃতির মতো এবং এর মধ্যে একাধিক চত্বর রয়েছে। এর প্রতিটি ব্লকের সামনে সাদা স্তম্ভগুলো যেন রাজকীয়তার একটা ছোঁয়া দেয়। স্তম্ভগুলি সমান্তরালে বিস্তৃত চকচকে ভবনগুলো পুরো এলাকা জুড়ে একটা অদ্ভুত মোহময় দৃশ্য সৃষ্টি করে। তো এই কর্নাট প্লেস দিল্লির একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র, আর এর বাণিজ্যিক সৌন্দর্যও কিন্তু কোনো অংশে কম নয়। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, আধুনিক ক্যাফে এবং রেস্তোরাঁর সমারোহ কর্নাট প্লেসকে এক অপরূপ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। স্টারবাকস, ব্ল্যাকবেরি, নাইকি, অ্যাডিডাস, পুমা, লুই ভিটন অ্যান্ড গুচি, কি নেই এখানে। বিশ্বের সকল নামি দামি ব্র্যান্ডের আউটলেট এখানে অ্যাভেলেবেল। যেমনটা বলছিলাম, শপিং প্রেমীদের জন্য এই জন্য এক স্বর্গরাজ্য। তাছাড়া যারা শৌখিন মানুষ এবং যারা শিল্পপ্রেমী, তাদের জন্য এক নির্ধারণ গন্তব্য এই কর্নাট প্লেস। এছাড়াও সাধারণ মানুষের চোখে দিল্লির এই কর্নাট প্লেস একটি বহুমুখী এবং আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। যেমনটা এখানে ঘুরতে আসার পর একজন সাধারণ ভ্রমণপ্রেমীর চোখে যখন এর আশেপাশের পরিবেশ আর দোকানপাট ঘুরে দেখছিলাম, তখন এর চারপাশের চমৎকার রুচিশীল পরিবেশ দেখে ভীষণ ভালো লাগছিল। এই সিপিটা হচ্ছে একটা রাউন্ড সার্কেলের মতো, আর এই সার্কেলের আশেপাশে পুরোটা সার্কেল জুড়ে হচ্ছে সব ব্র্যান্ডের শপ। আপনারা চাইলে হচ্ছে এরকম সার্কেল ওয়াইজ ঘুরে হচ্ছে পুরো ব্র্যান্ডের শপগুলো কভার করে দেখতে পারেন। চাইলে ভিতরে ঢুকে হচ্ছে প্রোডাক্ট কিনেন বা না কিনেন, বাট ঘুরে দেখতে পারেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কর্নাট প্লেসের পুরো পরিবেশটার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ বেশ উচ্চমানের। পুরো পরিবেশটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যটক বান্ধব। শেষমেশ বলা যায়, দিল্লির কর্নাট প্লেস শুধুমাত্র কেনাকাটার একটা আদর্শ স্থানই নয়, বরং এটি একটি প্রাণবন্ত এবং বহুমুখী গন্তব্যও বটে, যেখানে শৌখিন মানুষেরা তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তাদের সময় উপভোগ করতে পারেন। তো কর্নাট প্লেসের সুন্দর এই মনোমুগ্ধকর পরিবেশ ঘুরে দেখার পর ঠিক পাশে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউসে গিয়ে সেখানকার এক কাপ কফিতে চুমুক দিয়ে নেওয়া যাক। তো চলেন সেই ইন্ডিয়ান কফি হাউসে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান কফি হাউসে। ইন্ডিয়ান কফি হাউস এখন
আছি হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসের সামনে, তো ভিতরে প্রবেশ করে সবাই মিলে হচ্ছে কফি খাবো। কর্নার প্লেস থেকে একটু সামনে 2-3 মিনিট হাঁটলেই দেখা মিলবে ইন্ডিয়ান কফি হাউসের। এটি হচ্ছে ইতিহাসের একটি টুকরো, আইকনিক ইন্ডিয়ান কফি হাউস, যা ব্রিটিশ যুগ থেকে শুরু করে আজও বহাল রয়েছে। এখানে পা রাখা মাত্রই পুরোনো দিনের একটি চারমেশ অনুভূতি পাওয়া যায়। ইন্ডিয়ান কফি হাউস 1957 সালে দিল্লির কর্নার প্লেসে তার দরজা খোলে। এটি শুধুমাত্র একটি কফি শপ নয়, বরং এটি একটি ঐতিহ্যের প্রতীক, যেখানে যুগের পর যুগ ধরে মানুষের স্মৃতিগুলো জমা হয়ে রয়েছে। এই সাদামাটা প্রাচীন স্থাপত্য এবং অভ্যন্তরীণ সজ্জা আপনাকে এক মায়াবী সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। এখনও সেখানকার পুরনো কাঠের আসবাবপত্র, হালকা সাদামাটা দেয়াল এবং পুরনো দিনের ফটো ফ্রেমের মাঝে বসে আপনি অনুভব করবেন সেই অতীতের মিষ্টি ছোঁয়া। তো ইন্ডিয়ান কফি হাউসে প্রবেশ করলে প্রথমে যে বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করবে তা হলো এখানকার সাদা পোশাকধারী ওয়েটাররা। সাদা পাগড়ি ও সাদা পোশাক পরিহিত ওয়েটাররা তাদের পোশাকের মাধ্যমে এক ঐতিহ্যের ছাপ রেখে যান। এই সাদা পোশাক কেবল একটি ড্রেস কোড নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য বা ইন্ডিয়ান কফি হাউসের একটা দীর্ঘদিনের প্রতিফলন। এই সাদা পোশাকধারী ওয়েটাররা যে শুধুমাত্র খাবার পরিবেশন করে তা কিন্তু নয়, তারা তাদের আন্তরিকতা এবং আতিথেয়তার মাধ্যমে অতিথিদের মন জয় করে নেন। এই কফি হাউসে অবস্থান করার পর প্রথমে আপনাকে ঠান্ডা পানীয় পরিবেশন করা হবে। এরপর দেওয়া হলো সেখানকার মেনু কার্ড। মেনু কার্ড দেখতে দেখতে ততক্ষণে আপনাদেরকে এখানকার পরিবেশ সম্বন্ধে আরও কিছু শেয়ার করা যাক। এই ইন্ডিয়ান কফি হাউস শুধুমাত্র কফি পান করার জায়গাই নয়, বরং এটি বহু বছর ধরে সাহিত্যিক, বুদ্ধিজীবী, ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিদের আড্ডার কেন্দ্রবিন্দু ছিল। মহান ব্যক্তিবর্গরা যেমন খ্যাতিমান সাহিত্যিক, কবি, শিল্পী এবং সমাজের নেতারা যেমন এখানে সময় কাটিয়েছেন, তেমনি এই স্থান তাদের সৃজনশীলতার আধার হয়ে উঠেছিল। ইন্ডিয়ান কফি হাউসের মধুর পরিবেশ তাদেরকে উজ্জীবিত করেছে এবং তাদের মধ্যে সৃজনশীলতার সঞ্চার করেছে। তাই এখনও এখানকার প্রত্যেকটি টেবিলে নানান রকমের গল্প জমে আছে বলার মতো। ইন্ডিয়ান কফি হাউসের কফি এবং স্ন্যাক্সের স্বাদ যেন এক অনন্য অভিজ্ঞতা। ফিল্টার কফির চুমুকে এক্সপ্রেসো কফির গভীরতা এবং ক্যাপাচিনো ক্রিমি ফেনায় যেন লুকিয়ে আছে এক মিষ্টি মমতা। আমরা নিয়েছিলাম সেখানকার জনপ্রিয় এক্সপ্রেসো কফি, আর এই এক্সপ্রেসো কফির কাপে চুমুকে চুমুকে গল্প করছিলাম বন্ধুর সাথে। দিল্লির এই ইন্ডিয়ান কফি হাউস ঘুরে দেখার পর আপনাদেরকে নিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য, দিল্লির জনপথ মার্কেট। এই জনপথের ইতিহাস ব্রিটিশ শাসন আমলের থেকে শুরু হয়। তখন এটি কুইন্সওয়ে নামে পরিচিত ছিল। ভারতের স্বাধীনতার পর এর নামকরণ করা হয় জনপথ বা জনতার পথ। জনপথের মার্কেট একটি বিস্তৃত এবং দীর্ঘ রাস্তার ধারে অবস্থিত, যার দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো দোকান এবং হকারদের স্টল। এর বৈচিত্র্যময় দোকান বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে ক্রেতারা সহজে এক দোকান থেকে অন্য দোকানে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের পণ্যের সমাহার উপভোগ করতে পারেন। এই জনপথ মার্কেটের পরিবেশ অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসব মুখর। প্রতিদিন এখানে হাজার হাজার ক্রেতা এবং পর্যটক ভিড় করেন, যা এক আনন্দময় পরিবেশ তৈরি করে। এই জনপথ মার্কেটের বিন্যাস 3 ধরনের: রাস্তার ধারের দোকান, ফুটপাতের স্টল, বৃহত্তর দোকান ও শোরুম। প্রধান সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে ছোট বড় অনেকগুলো দোকান এবং শোরুম রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পোশাক, গয়না, হস্তশিল্প, নানান ধরনের স্মারক এবং পিতলের মূর্তির একটি বিশাল সমাহার রয়েছে। এই পণ্যগুলো প্রায়শই তাদের দক্ষ কারিগরদের হাতে তৈরি হয় এবং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। বেশিরভাগ দোকানগুলোতে পিতল দিয়ে তৈরি বিভিন্ন প্রকার মূর্তি ও শৈল্পিক জিনিসপত্র লক্ষণীয়। এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেমন লক্ষ্মী, গণেশ, শিব, কৃষ্ণ, নিত্যরত, নটরাজ। এছাড়াও ঘর সাজানোর জন্য বিভিন্ন শৌখিন জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এই জনপথের রাস্তার একেবারে গা ঘেঁষে কিছু মৃৎশিল্পের দোকান রয়েছে, সেগুলো যেন এক মধুর সৃষ্টি জগৎ। রাস্তার পাশের মৃৎশিল্প খুবই বিখ্যাত এবং এটি এখানকার আরেকটি প্রধান আকর্ষণ। এই মৃৎশিল্পগুলো তাদের সৃজনশীলতা ও হাতের সূক্ষ্ম কারুকার্য এবং রঙিন ডিজাইনের জন্য প্রশংসিত হয়। এখানে যে মৃৎশিল্পগুলো পাওয়া যায় তা আপনার বাড়ির শোভা বাড়াতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনে সহায়ক। এই জনপথের মার্কেটের ঠিক পিছনের গলিতে রয়েছে গুজরাটি পণ্যের এক বিশাল সমাহার। উজ্জ্বল রং ও জটিল নকশা, দক্ষ কারিগরের কাজ ও বৈচিত্র্যময় পণ্য দেশীয় বিদেশি মানুষদের সবসময় মুগ্ধ করে আসছে। বাঁধনীয় বান্দেজ কাজের শাড়ি, ওড়না এবং সালোয়ার কামিজ, কচ্ছ অঞ্চলের আজরাক প্রিন্টের কাপড় ও পোশাক,
হাতে আঁকা কুশন কভার ও বেডশিট, সুন্দর নকশার ওয়াল হ্যাঙ্গিং এবং ট্র্যাপেস্ট্রি এখানকার খুবই জনপ্রিয় পণ্য। এছাড়াও গুজরাটের সিলভার ও অক্সিডাইজ গয়না, রঙিন পুঁতির গয়না এবং আদিবাসী নকশার গয়না এখানে সমানতালে জনপ্রিয়। জনপথের মার্কেট থেকে এসব পণ্যগুলো কেনাকাটা করতে গেলে দর কষাকষির মজার অভিজ্ঞতা পাবেন। প্রতিটি দোকানে দর কষাকষি করতে পারবেন এবং এটি আপনার কেনাকাটার আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে। একটু হাসি খুশি আর একটু কৌশলে আপনি পেয়ে যেতে পারেন সেরা দামের সেরা পণ্য। এগুলো ক্লাসিক হাউস বলে, কয়েকটা হাউস আছে ভিতরে। এক্সপো মেলা হয় 2 মাস অন্তর অন্তর হয়, দেশ এবং দেশের বাইরে জিনিসপত্র এখানে দেখানো হয়। তো কাইন্ড অফ মার্কেটিং করা হয় আর কি। এর মানে পুরোটা হচ্ছে এক্সিবিশনের মতো, এবং এটার উপর আলাদা একটা ইনভাইটেশন থাকে ইউনিভার্সিটি স্টুডেন্টস, টিচার্স, অ্যাম্বাসেডর। এটা যেভাবে একটা জিনিস অর্গানাইজ করা যায় এবং বিজনেস এক্সপার্টসরা সবাইকে জানানো হয়। টেকনিক যে যত জিনিসপত্র আছে তার যে ছোট্ট থেকে ছোট্ট জিনিস হোক না কেন এক্সিবিশনে আসে এবং পার্টিসিপেট করে। তো এই দিল্লির জনপথের রাস্তার পাশে অর্ধশত বয়সী একজন শিল্পীকে ছবি আঁকতে দেখা একটি সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই শিল্পীরা তাদের হৃদয়ের গভীরতা থেকে সৃজনশীলতা বের করে আনেন আর সেটি তারা তাদের কাগজে কলমে ফুটিয়ে তোলেন। তাদের কাগজের প্রতিটি স্তরে সূক্ষ্মতা ও নিখুঁততার ছাপ স্পষ্ট। প্রতিটি শিল্পকর্মে লুকিয়ে থাকে এক একটি গল্প যা তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। পথচারীরা প্রায়শই থেমে তাদের কাজ দেখে মুগ্ধ হন, অনেকে প্রশংসা করেন এবং তাদের কাজে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি নিজেও যেহেতু একজন শিল্পপ্রেমী মানুষ, তাই তার এই সৃজনশীলতার বহিঃপ্রকাশ খুব কাছ থেকে দেখছিলাম। তো বর্তমানে এখন অবস্থান করছি দিল্লির পালিকা বাজার। আর এই পালিকা বাজার আসার পর এখানকার হৈহুল্লোর পরিবেশ দেখে বুঝতে আর বাকি রইল না যে এটি একটি রাজনৈতিক পরিবেশের সংমিশ্রণ। পালিকা বাজার হলো একটি রাজনৈতিকভাবে গভীরভাবে সংকীর্ণ এলাকা। এখানে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত জটিল এবং সংমিশ্রিত। এখানে পার্টি প্রতিদ্বন্দ্বিতা অতিমাত্রায় লক্ষণীয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পালিকা বাজারে দীর্ঘদিন ধরে চলা অপ্রতিরোধ্য প্রতিবন্ধকতা দেখা যায়। পালিকা বাজারের গণমাধ্যমের প্রভাব খুবই বড়। এখানে মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক ঘটনার প্রতি জনগণের অবগতি বাড়ায় এবং রাজনৈতিক নানান সমালোচনা আলোচনা নিয়ে মন্তব্য হয়। তবে একটা দেশের রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে সেখানকার মানুষ সমালোচনা আলোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সেটি আমাদের মুখ্য বিষয় নয়। আমরা শুধু এই পরিবেশটা কাছ থেকে দেখার চেষ্টা করছি। কোন নেতা খেতা আসে, ঠিক আছে, এটা প্রতিদিন আছে এরকম করে। আমি এখানে আসছি কম করে হলো 20 বার। আমি এমন একটা দিন দেখি নাই টিভিনের কোনো নেতা নাই। এরা মনে কর যে আসে, দুই দলের লোকজন কথা বলে, এটাই উদাই মোরাল অফ দ্য স্টোরি। এরা বলেই যায়, এদের কথা কেউ শুনেও না। লাইক মনে কর যে হাইটে যাচ্ছে, হাইটে যেতেই মনে কর একটা ক্যামেরা দিয়ে একটা কথা বলে, अब मुझे भी कुछ बोलना है, ये नहीं हुआ, ये गैस का दम भर गया, बेरोजगारी बढ़ रहा है, তো এই পালিকা বাজার এলাকা সংলগ্নে বসে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর চলে যাব আমরা আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য জামা মসজিদ। তো আবারও মেট্রো করে চলে আসলাম জামা মসজিদ স্টেশনে। আর এই স্টেশন থেকে মসজিদের দূরত্ব হেঁটে যেতে প্রায় 10 মিনিট। তো জামা মসজিদ সংলগ্ন এই গলি দিয়ে হাঁটলে আপনার কাছে মনে হতেই পারে আপনি হয়তো আমাদের পুরান ঢাকার অলিগলি দিয়ে হাঁটছেন। এর কারণ জামা মসজিদ পুরাতন দিল্লিতে অবস্থিত, তাই চারিপাশে এখনো ভিনটেজ একটা ভাইব রয়েছে। এই কারণে পুরাতন ঢাকার সাথে সহজে ব্লেন্ড করা যায়। তো অবশেষে আমরা এখন 1 নম্বর গেট দিয়ে দিল্লির ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র জামা মসজিদে অবস্থান করছি। আর এই মসজিদের ভেতর প্রবেশ করার আগে অবশ্যই জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। দিল্লির জামা মসজিদ, যা ভারতের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত মসজিদ, এটি পুরনো দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মহামূল্যবান মসজিদটি মুঘল সম্রাট শাহজাহানের স্বপ্নের প্রতিফলন, যিনি তার শাসনকালে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছিলেন তার সৃজনশীলতায়। 1956 সালে সম্পূর্ণ হওয়া এই মসজিদটি আজও সমানভাবে মুগ্ধ করে চলেছে তার অপূর্ব স্থাপত্য, ঐতিহ্য এবং প্রাচুর্যে। জামা মসজিদটি মুঘল স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ। এর নির্মাণে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো মসজিদের 3টি বিশাল প্রবেশদ্বার রয়েছে, যা পূর্ব, উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করা। পূর্বের প্রবেশদ্বারটি সবচেয়ে বড় এবং এটি একসময় শুধুমাত্র সম্রাট এবং তার রাজকীয় অতিথিদের জন্য ব্যবহার করা হতো। মসজিদের 2টি উঁচু মিনার যেন আকাশের সাথে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে, প্রতিটি প্রায় 40 মিটার উচ্চতায়। মার্বেল এবং লাল বেলে পাথরের সজ্জায় এই মিনারগুলো মুঘল স্থাপত্যের সুনিপুণ দক্ষতার নিদর্শন। মসজিদের মূল প্রার্থনা কক্ষটি প্রায় 75 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রশস্ত। এতে মার্বেলের তৈরি মেহরাব এবং মিনবার রয়েছে, যা অত্যন্ত সুনিপুণভাবে খোদাই করা। মসজিদের বিশাল প্রাঙ্গণটি একসাথে প্রায় 25,000 মানুষকে প্রার্থনার জন্য স্থান দিতে পারে। লাল বেলে পাথরের তৈরি এই প্রাঙ্গণটিতে রয়েছে একটি বৃহত্তর জলাধার, যা অজু করার জন্য ব্যবহৃত হয়। প্রাঙ্গণটি শান্ত পরিবেশ এবং সুসজ্জিত স্থাপত্য মনে হয় যেন এক নতুন জগতে নিয়ে যায়।
দিল্লির এই জামা মসজিদ শুধুমাত্র একটা ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ। এই মসজিদটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এবং দিল্লির ইসলামী সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। মসজিদের প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি ইতিহাস। প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং ভক্ত এই মসজিদে আসেন, মুগ্ধ হন এর বিশালতা এবং স্থাপত্যের নিখুঁততায়। দিল্লি জামা মসজিদ এক মহামূল্যবান রত্ন, যার উজ্জ্বলতা আজও ম্লান হয়নি। তো জামা মসজিদের 1 নম্বর গেটের সন্নিকটে অবস্থিত জনপ্রিয় খাবারের বাজারটি দিল্লির পুরাতন শহরের এক অবিস্মরণীয় অংশ। এখানকার খাবারের বৈচিত্র্য এবং স্বাদ যেন এক স্বপ্নময় রসনার জাদুঘর, যা প্রতিদিন হাজার হাজার খাদ্যরসিকের মন ভরিয়ে দেয়। খাবারের বাজারটি সবসময় কোলাহলময় এবং প্রাণবন্ত। সন্ধ্যা নামতে এখানে মানুষের ঢল নামে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট দোকান এবং খাবারের স্টলগুলো থেকে ভেসে আসে মশলার গন্ধ, যা আপনাকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলবে। এই জামা মসজিদের খাবারের বাজারে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে প্রতিটি স্টলে রয়েছে বিশেষ কিছু, যা একবার খেলে আপনি তার স্বাদ ভুলতেই পারবেন না। নাম জানা অজানা এত এত বাহারি রকমের খাবার, কোনটা রেখে কোনটা খাবেন নিজে হয়তো গুলিয়ে ফেলবেন। কাবাব, বিরিয়ানি, কোরমা, শর্মা, নিহারি, মিঠাই, হরেক রকমের খাবারের বাহার আপনাকে পাগল করে দিবে। তো আমরা এখানকার একটা জনপ্রিয় খাবার ট্রাই করব। এখানকার আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে হাজি মোহাম্মদ হোসাইনের 45 বছরেরও পুরনো ফ্রাইড চিকেন। এটি কিন্তু এখানকার মোস্ট ফেমাস আইটেম। বিভিন্ন রকম চটকদার মশলার মিশ্রণে চিকেনটাকে ম্যারিনেট করে ডুবন্ত তেলে ভাজা হয়। লোকে মুখে শোনা যায় এখানকার ফ্রাইড চিকেন নাকি স্বাদের দিক থেকে KFCর ফ্রাইড চিকেনকেও হার মানায়। ভাবা যায় এই খাবারটা কতটা বিখ্যাত, সেটা সেখানকার দোকানের ভিড় দেখলে বোঝার আর বাকি থাকে না। তো সেখানকার গরম গরম পাতলা রুমালি রুটির সাথে এই ফ্রাইড চিকেন ছিল সত্যি দুর্দান্ত, এক কথায় মুখে লেগে থাকারই মতো। তো সবশেষে দিল্লির এই জামা মসজিদে ঘুরতে আসলে যে খাবারটি একদমই মিস করবেন না, সেটি হলো মহব্বতের শরবত। এটি কিন্তু এখানকার একটা বিখ্যাত খাবার। এখানকার মানুষের মতে এই শরবত যেন প্রেমের এক মিষ্টি সুধা, যা পান করলে মন হয়ে যায় স্নিগ্ধ আর প্রাণ হয়ে ওঠে প্রশান্ত। এই শরবতের মূল উপাদান হলো তাজা তরমুজ, যা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এরপর গোলাপ জল এবং চিনির মিশ্রণে তৈরি হয় সুমিষ্ট রস, যা তরমুজের সাথে মিশে যায়। দুধের স্নিগ্ধ স্পর্শ এবং বরফের শীতলতা মিলে তৈরি হয় এই মহব্বতের শরবত। সুতরাং এখানে আসলে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। তো এই ছিল দিল্লির ধুলোর রঙিন পদচিহ্ন, কর্নার প্লেস থেকে জামা মসজিদের ভ্রমণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।